জামাতের মতো মুনাফেক কোন পার্টি পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করেনি। জামাতের মতো মুনাফেক, মিথ্যাবাদ, লুটেরা এই ধরনের কোন রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয়নি। তারা ইসলাম তো নাও, ইসলামের নামে তারাই আল্লাহ রসুল এবং নবীকে ছোট করছে, দেশকে ছোট করছে। সেই লোকজন যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে, কেন জানেন? টাকার মালিক। ব্যাংক লুট করেছে তারা, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করেছে তারা, স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করেছে তারা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বিশ্ববিদ্যালয় দখল করেছে তারা। এইসব লুটেরা বড় বড় এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান দখল করেছে যার দাম 13,000 কোটি টাকা। এইসব লুটেরারা, বড় লুটেরারা নিজেদের দাড়ি, নিজেদের টুপি, নিজেদের পোশাক রেখে মানুষকে বুঝাতে চায় তারা ইসলাম। না, তারা ইসলাম না, তারা হলো আসলে জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম। এইসব লোকদের সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক আলিম, বিশেষ করে হেফাজতের কথা শুনবেন, যারা হাক্কানি আলিম, রিয়েল আলিম, তাদের কথা শুনবেন। তারা বলে জামাতের চেয়ে কাফের অনেক ভালো, কারণ জামাত মুনাফেক। এরা যেটা বলে এরা কিছুই শিখতে পারবে না। তার যে সিটে আছে, আমি জানি না, যদি তারেক রহমান দয়া না করে, জনাব তারেক রহমান, তাহলে 14 গ্রামের সিট থেকেও সে পাশ করে আসতে পারবে না। সে এত বড় বড় কথা বলে, যেহেতু সে প্রথম দিকে 14 গ্রামের একজন মুক্তিযোদ্ধার গলায় সে জুতার মালা পরিয়ে দিয়েছিল, সে মনে করতেছে বাংলাদেশটার গলায় বুঝি রাজাকাররা জুতার মালা পরিয়ে দিতে পারবে। এটা সম্ভব নয়। বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা জীবিত আছে, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু এখনো জাজ্জল্যমান। কাজে এই রাজাকারের বাচ্চাদের কথার উত্তর আমি দিতে চাই না, পারলে দেখুক না। 1, 2 নম্বর হলো ইলেকশন হবে কিনা। যে দেশে ইউনূসের মতো শাসক থাকে, যে দেশে ইউনূসের মতো একজন লোকের হাতে ক্ষমতা থাকে, যাকে মনে করেছিলাম আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একদম, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার 2 গালে আমি চর খাইতেছি এখন নিজে নিজে, তার মতো ইউনূসের আমলে এই দেশ যে অবস্থায় গেছে, আল্লাহ বাংলাদেশ সেই অবস্থায় যাইতে দিলে যুদ্ধে যাইতাম, তওবা করে ঘরে বসে থাকতাম এই ইউনূসদের মতো। এবং এই যে আজকের যে যারা আছে, এই যে বিদেশিরা যারা আছে, বিদেশি নাগরিকরা, রাজাকারের বাচ্চারা এখন পলাইতেছে। আমি বলছি পলাশ কেন? রাজাকারের বাচ্চারা পালাইস না, অপেক্ষা কর। সেই জায়গায় গেছে। কাজে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত। ইলেকশন হওয়া উচিত। ইলেকশন যদি 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে না হয়, কে থাকবে আমি জানি না, তবে বাংলাদেশ থাকবে না বলে আমি সন্দেহ পোষণ করছি। এই দেশ ইউনূসদের চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত শক্তি, আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয়, এবং আমরা একটা সেমি পরাধীন দেশে পরিণত হব। ইলেকশন হইলে পরে যত খারাপই হোক, ইলেক্টেড গভর্নমেন্ট, নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক, ইউনূসদের অনির্বাচিত সরকারের চেয়ে 100 গুণ ভালো হোক। ইলেকশন হওয়া উচিত। আর এইসব ওই যে যেসব দল ইলেকশন চায় না, পিআর চায়, জিআর চায়, এই চায়, এই চায়, কালকে দেখলাম জামাতের আমির, এই লোকটারা দেখলে আমার মনে হয় আমি এত কিছু জানি তার সম্পর্কে। সে তাকে প্রথম বলা হয়তো আমিরুল মুমিনিন, 5ই আগস্টে আমিরুল মুমিনিন সে হয়ে গেছে। এখন তাদের কুৎসিত চেহারাটা বাইর হয়েছে। ও জাসদ ছাত্রলীগ করত, আল্লাহ বিশ্বাস করত। এই যে মুনাফেক যারা আল্লাহ বিশ্বাস করতো না, পরে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো, এবং এখন দাঁড়িয়ে রেখে সুফি সাদি হইয়া সারা দেশটাকে বিভ্রান্ত করতেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে, সেই সব রাজাকারের দল, তারা বলে যারা কি মানবে না, এই যে জুলাই সনদ যারা করবে না, তারা 26 ইলেকশনে করতে পারবে না। আরে রাজাকারের বাচ্চারা, আচ্ছা দেখা যাবে। আমি এটা মনে যে ভাষায় তারা কথা বলে, এর কারণ হইল ইউনূস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই, একদিনের জন্য এই দেশের মানুষের জন্য রাজপথে হাঁটে নাই, কোনোদিন ইউনূস সাহেব শহীদ মিনারে যায় নাই, স্মৃতিসৌধে যায় নাই, মুক্তিযুদ্ধের সম্পর্কে তার কোনো রেসপেক্ট নাই, এবং তারা চক্রান্তমূলক ভাবে আসছে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য। তারই ফলে এইসব রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে, এগুলো সহ্য হয় না ভাই, এইগুলো সহ্য হয় না। আমি এটা সহ্য করতে চাই না। তবে মুক্তিযুদ্ধ যাবে না, আমি না পারি, আমার সন্তান পারবে। আজ আমার সন্তান না পারে, তার সন্তান পারবে। যেমন মীর জাফর পৃথিবীতে টিকে নাই, মীর জাফর বিশ্বাসঘাতক হয়েছে, এইসব রাজাকার আলবদররা চিরদিনের জন্য শেষ যুদ্ধে বিশ্বাসঘাতক হিসাবে থাকবে। ওই যে মুর্শিদাবাদে একটা জায়গার নাম বলা হয় নিমক হারামের দেউরি, এই রাজাকারের বাচ্চারা
এইরকম একটা জায়গাতে থাকবে, নিমুখ হারামের দেউরির মধ্যে থাকবে। এদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশাল হৃদয় দিয়ে মাফ করে দিয়েছিলেন বলে এইসব রাজাকারের বাচ্চারা বাইচা ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আঁচলের নিচে এইসব রাজাকারের বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল বলে তারা বেঁচে ছিল। তা না হলে ধ্বংস হয়ে যেত জামাত ইসলাম। এখন তারা কথা বলে আমার বিরুদ্ধে এই যে জামাত রাজাকার আলবদররা যে চক্রান্তটা করেছিল, যে কোনো ভাবে এরাই তো আমাকে দল থেকে একটা কথা বলার কারণে যে কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে হোক আর যে চক্রান্ত করে হোক, আজকের আমার এই প্রেক্ষাপটের জন্য দায়ী তো তারাই। কিন্তু আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মহানুভবতা এবং তাদের যে গভীর দৃষ্টিভঙ্গি, সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাইছি যে তারা আমাকে এত কিছুর পরেও আমাকে নমিনেশন দিছে। কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে যে চক্রান্তটা আছে, জামাত আমাকে ধ্বংস করার জন্য, পরাজিত করার জন্য প্রয়োজনে যা করতে হয় তাই করবে। সমস্ত কিশোরগঞ্জ যে সমস্ত যে অফিসিয়াল সবগুলো, আমি আর বলতে চাই না, সবকিছু তাদের পন্থী নিয়েছে। একমাত্র তাদের টার্গেট হলো ফজলুর রহমানকে যাতে অকরে দেয়। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা এবং জনাব তারেক রহমান এবং দল যে বিশ্বাস করে আমাকে ক্ষমতা দিছে, মানুষ মনে করে ওইখানে কারো কোনো জামানত টামানত বাঁচবে না। এটা মনে রাখেন, ইলেকশনের পরে আমি কথাটা বললাম, কোনো জামানত টামানত বাঁচবে না কারো, কোনো আল্লাহর রহমত। আমি এই কথাটা বললাম, দেখেন আপনারা। মানুষ মনে করে, আমি 100 বার মনে করি আমাদের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দরকার আছে, প্রয়োজনে সংবিধান সংস্কার করার প্রয়োজন, এটা মনে করি। কারণ পৃথিবী হলো গতিশীল, এটা সামনে আগাবে, পিছনে তো জাগবে না। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে হবে। এবং এইটা যে সর্বনাশটা হয়েছে, সেটা গত 15 বছরের শেখ হাসিনা সরকারের যে ধরনের কুশাসন, এই কুশাসনের কারণে এবং তাদের যে বিনা ভোটে ক্ষমতায় থাকার যে লোভ এবং লালসা, সেই কারণে এই দেশে একদল মানুষের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আপনি কিছুতেই মানুষকে এখন আর বুঝাইতে পারবেন না যে মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস ছিল। যদি আমি ফজলুর রহমান না থাকতাম এবং আমার সঙ্গে পরবর্তী সময়ে কিছু মানুষ যোগদান করতে না পারতো, তাহলে যে রাজাকারের বাচ্চা বলছিল যে 71 সনে যে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছিল, আল্লাহর কাছে মাপ চাও, সেই রাজাকারের বাচ্চারা জিতে ফেলতো কিছুদিনের জন্য। কিন্তু আমি বলছি, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, আমরা কিন্তু জীবিত আছি। দেখাতে নেওয়ার জন্য লীগের 15 বছরের দুঃশাসন এবং কুশাসন অনেকাংশে দায়ী। 1 2 নম্বর হলো, এইখানে আপনাকে যদি বলি যে সংস্কারের নেতা কো, আমি যেদিন বলছি বাপের বেটা হইলে থাকি সেই দেশে, আলী রিয়াজ, আমি আলী রিয়াজের চিনি, ওখানে কারো থাকতো, আমরা বসলে পর ওই জায়গায় 10 সাত ধরে আমি আর মাহমুদুর রহমান মান্না একসাথে বসে আছি। সে হলে মাহমুদুর রহমান মান্নাদের পার্টি করে, মাহমুদুর রহমান মান্না ডাকসুর বিপি, জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমি বাংলাদেশ ছাত্রলীগ, আমরা 2 বন্ধুর কথা বলতে ওইখানে দাঁড়ায় থাকতো। এইসব লোকজনদেরকে, যারা মার্কিন নাগরিক, এবং এদেরকে আমি বলি রবার্ট ক্লাইভের কুসন্তান, রবার্ট ক্লাইভের চেয়ে ওরা খারাপ। তারা গেল কই? কিসের সংস্কার? কি সংস্কার চান আপনি? বাংলাদেশ থেকে পাকিস্তান বানানোর সংস্কার চান কিনা এটা বলে। যদি পাকিস্তান বানানো, এটার নাম যদি আবার পূর্ব পাকিস্তান না করতে চান, তাহলে যে কোনো সংস্কার করতে আমি রাজি আছি। কিন্তু দিস সংস্কার মাস্ট বি থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট এবং কনস্টিটিউশন। এর কারণ হলো, আপনি যদি 5ই আগস্টে বা 8ই আগস্টে আপনি বিপ্লবী সরকার করতেন ইউনূস সাহেবকে দিয়া, আজকে অনেক কিছু আপনারা করতে পারতেন, আমরা বাধা দিতাম না বা বাধা দিতে পারতাম না। যদি বলতেন যে বিপ্লবের শক্তি আমাদের শক্তি। কিন্তু আপনি শপথ নিলেন থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট। মোহাম্মদ শাহাবুদ্দিন, যা আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট, তার কাছে শপথ নিলেন, শপথ নিয়ে 14 মাস চালাইলেন। এখন আইসা থুক্কু দিবেন আপনি, না থুক্কু দিলাম, এটা আমার ভুল হয়ে গেছে, এখন আমি বিপ্লবী সরকার হবো, এটা তো হবে না। তাহলে 14 মাসের জন্য আগে আপনাকে 14 বছর জেল খাটতে হবে। যে বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, বিএনপি তো আর রাজাকারের বাচ্চাদের দল না। এরা তো চাইছিল এটা পাকিস্তান বানাইতে। 5ই আগস্টের 2টা রূপ, একটা এই কথাটা বলার জন্য দল থেকে আমি সাসপেন্ড হয়েছি। 1 নম্বর রূপ হইলো 15 বছর বিএনপির নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছে, এটা জমিটাকে রেডি করছে, জমিটাতে বীজ ফলাইছে, ধান রোপণ করছে, ধান পাকাইছে, 5ই আগস্টের ছেলেরা সহ সবাই মিল্লা কাটছে। এখন সেটাছে আমরা কাটছি, কাজে সমস্ত ধান আমাদেরকে দিতে হবে। এটা তো সত্য না, এটা তো উচিত না, এটা তো অনুচিত দাবি। কিন্তু আমি আপনাকে যদি বলি যে 5ই আগস্টে কি বলা হয়েছিল তার আগে, যে আমরা বিপ্লব করবো, বিবেকী বিপ্লব। বিপ্লব কাহাকে বলে? ইহা কত প্রকার, কি বিপ্লব এটা? এই যে বলে জুলাই বিপ্লব, বিপ্লবের কি হয়? বিপ্লব তো আমরা চীনে দেখছি, মাও সেতুংয়ের বিপ্লব। বিপ্লব তো আমি কিউবাতে দেখছি, বিপ্লব তো আমি সোভিয়েত ইউনিয়নে 1917 সনে দেখছি, বিপ্লব তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বিপ্লব দেখছি। এইটা কি বিপ্লব? যে বিপ্লবের কোনো কর্মসূচি ছিল না, শুধু একটা স্লোগান দিল, ছিল শেষ পর্যন্ত 3, 4, 5, 1 দফায় 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি। এটা তো গণতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ রূপ। এবং শেখ হাসিনা চলে যেহেতু গেছে, কাজে এখানে গণতান্ত্রিক ভাবে
আরেকটা সরকার হবে, যে সরকার এই দেশ চালাবে এবং পরিবর্তনের জন্য সবার মতামত লয়ে সবার দস্তখত থাকতে পারে। কিন্তু এটার জন্য গণভোট করতে হবে, পাতলা ভোট করতে হবে, চক্রান্ত করতে হবে। কেন? কিসের গণভোট? পার্লামেন্ট বসার আগে গণভোটটা কিসের? পার্লামেন্ট বসে যে আইনটা করবে, যদি মনে হয় কনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমাকে বাতিল করতে হচ্ছে, তাহলে গণভোটের প্রশ্ন আসবে। আগে গণভোট হবে কেন? এইগুলা করে যারা ভোট পাবেন, এই যে জামাতের কথা বলেন, জামাতের আমির, আমি তো বলছি আমার দল, উনি যেখানে দাঁড়াবে আমার দল আমাকে সেইখানে যদি দানের শীষ নমিনেশন দেয়, উনি যদি পাশ করতে পারে, জীবনে আমি বলি যে কোনো সিট, ইভেন তার সিট কুলাউড়াতে আমি দাঁড়াইতে রাজি আছি। সিলেটে 19টা পার্লামেন্ট সিট আছে, একটা সিটে যদি সিলেটে পাস করতে পারে তারা, আমি রাজনীতি ছেড়ে দিব। যে কারণে তারা আজকে ইলেকশনে যাইতে চায় না, বলতে বড় কথা বলে পিআর দেও, সিআর দেও, সিএস রেকর্ড দেও, আমাদেরকে আগেই পাস করায় দেও। তারা ইলেকশন করতে চায় না। তাদের তো আগে 7% ভোট ছিল, এখন ইলেকশন করলে তারা 6% ভোট পাবে। এবং ওই যে সব দল মিলছে, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে জামাত বলছে 30 লাখ লোক নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে। কালকের মহাসমাবেশ 8 দলে যে করছে, সেইখানে ওই সোহরাওয়ার্দী মহাসমাবেশের 10 ভাগের 1 ভাগ লোক হয়েছে। এতে কি বোঝা যায় না তাদের জনপ্রিয়তা কমে গেছে? তাদের যে আন্দোলন সংগ্রাম, এটা মানুষ বুঝে ফেলছে যে তারা এই দেশে ইলেকশন সরকার থাক না হয়েই এখন যে ক্ষমতা তারা ভোগ করতেছে। জামাতকে যদি আমিরকে প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, জামাতের মন্ত্রিসভা বানায় দেওয়া হয়, তাও অত ক্ষমতা ভোগ করতে পারতো না, এত নির্বিবাদে। যে ক্ষমতা ইউনূসের আমলে ভোগ করতেছে, কাজে তারা ইলেকশন চায় না, এসব তাল বাহানা করে। আপনি দেখবেন তো রাজনীতি কোত্থেকে বের হইতেছে। আগে রাজনীতি বের হইতো পল্টন ময়দান থেকে, আগে রাজনীতি বের হইতো সোহরাওয়ার্দী উদ্যান থেকে, আগে রাজনীতি বের হইতো স্কুল কলেজ মিছিল বের হইতো। এখন শুক্রবার হইলেন, শুক্রবারের নামাজের পরে ওই যে জামাতে ইসলাম, জামার মধ্যে যাদের ইসলাম, ওরা মিশে এরা কি পলিটিক্স বুঝে এই দেশে? এদের এই দেশটা সম্পর্কে কি অবদান আছে? এখন তো এই দেশ দখল করে ফেলছে। এখন তো যারা রিয়েল পলিটিশিয়ান, কেউ জেলখানা, আর কেউ এখন আমরা যারা আছি অসহায় অবস্থায় আছি, আমার বাড়ির সামনে এসে মপ করবে, ফজু পাগলা বলবে, কুৎসিত গালাগালি করবে। এরা তো নর পশু, নরাধম। মৌলানার নামে এরা আমার নাম বলে ফজু পাগলা। এরা তো অমানুষ, পশু। এরা তো স্লোগান দেয় 1 2 3 4, গাছের ডালে খাওয়া। এরা নাকি ইসলাম? এরা তো এই দেশে অসংস্কৃতি, অসভ্যতা শিখাচ্ছে। কি স্লোগান ছিল 61 62 63 64 65 66, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। কি স্লোগান ছিল? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সারা পৃথিবীর 10টা স্লোগানের মধ্যে একটা শ্রেষ্ঠ স্লোগান। এখন স্লোগান দেয় গাছের ডালে খাওয়া, কি নাকি অমুকের নাকি কি হয়েছে। এই যে কুৎসিত, তো আমার কারণে ফিরছে। আমি ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলছি, বাবারা এই স্লোগান দিয়া এই পৃথিবীতে বাঙালি জাতির মুখটাকে তোমরা ছোট করে না। আমরা কিন্তু অসভ্য জাতি না, আমাদের 5000 বছরের শিক্ষা সংস্কৃতি আছে। জামাতের মতো মুনাফেক কোন পার্টি পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করে। জামাতের মতো মুনাফেক, মিথ্যাবাদ, লুটেরা, এই ধরনের কোন রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয়নি। তারা ইসলাম তো নাও, ইসলামের নামে তারাই আল্লাহ রসুল এবং নবীকে ছোট করছে, দেশকে ছোট করছে। সেই লোকজন যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে, কেন জানেন? টাকার মালিক। ব্যাংক লুট করেছে তারা, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করেছে তারা, স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করেছে তারা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বিশ্ববিদ্যালয় দখল করেছে তারা। এইসব লুটেরা বড় বড় এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান দখল করেছে যার দাম 13,000 কোটি টাকা। এইসব লুটেরারা, বড় লুটেরারা নিজেদের দাড়ি, নিজেদের টুপি, নিজেদের পোশাক রেখে মানুষকে বুঝাতে চায় তারা ইসলাম। না, তারা ইসলাম না, তারা হলো আসলে জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম। এইসব লোকদের সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক আলিম, বিশেষ করে হেফাজতের কথা শুনবেন, যারা হাক্কানি আলিম, রিয়েল আলিম, তাদের কথা শুনবেন। তারা বলে জামাতের চেয়ে কাফের অনেক ভালো, কারণ জামাত মুনাফেক। এরা যেটা বলে এরা কিছুই শিখতে পারবে না। তার যে সিটে আছে, আমি জানি না, যদি তারেক রহমান দয়া না করে, জনাব তারেক রহমান, তাহলে 14 গ্রামের সিট থেকেও সে পাশ করে আসতে পারবে না। সে এত বড় বড় কথা বলে, যেহেতু সে প্রথম দিকে 14 গ্রামের একজন মুক্তিযোদ্ধার গলায় সে জুতার মালা পরিয়ে দিয়েছিল, সে মনে করতেছে বাংলাদেশটার গলায় বুঝি রাজাকাররা জুতার মালা পরিয়ে দিতে পারবে। এটা সম্ভব নয়। বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা জীবিত আছে, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু এখনো জাজ্জল্যমান। কাজে এই রাজাকারের বাচ্চাদের কথার উত্তর আমি দিতে চাই না, পারলে দেখুক না। 1 2 নম্বর হলো ইলেকশন হবে কিনা। যে দেশে ইউনূসের মতো